জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের অব্যবহিত পরের সময় এবং আগের সময়গুলোতে সারা দেশে নারীর উপরে সহিংসতার নানা ধরনের ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে এবং সামগ্রিক অন্যান্য সব বিষয়ে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে। আসসালামু আলাইকুম। আজ জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং আজকের সভায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে চলমান যে নারীর প্রতি সহিংসতা ঘটছে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, টিজিং এর মতো ঘটনা ঘটছে, আমরা সেই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিদ্যমান পরিস্থিতিতে নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখেছেন গতকাল রয়টার্সের যে ইন্টারভিউ, সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন আপনাদের আছে, সেটা হয়তো আমরা প্রশ্নোত্তরের সময় জানবো। সেখানে কিছু মিসকোট হয়েছে, ভুল অনুবাদ হয়েছে। যেমন আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ, আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা ইলেকশন যে ফান্ড সেটা রেইজ করব। তো সেটার একটা ভুল অনুবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে আসলে এসেছে, সেটা সংশোধনের জন্য আমার অনুরোধ থাকবে। দ্বিতীয়ত, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই, তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলা যারা রয়েছে, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। এবং নির্বাচন যে কোনো সময়ের জন্য, নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যবদ্ধ সংস্কারের জুলাই সনদ, যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে, সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে কার্যকর হিসেবে দেখতে চাই। যে জুলাই ঘোষণাপত্রর কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে। আরেকটি বিষয় আপনারা খেয়াল করে থাকবেন, সাম্প্রতিক নারী সদস্যবৃন্দ রয়েছে, খুবই স্পেসিফিক ভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে, বুলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার, তাদের কর্মী, তাদের যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছে নানাভাবে, সেই সকল মানুষরাই এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন
নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে, যাতে নারীরা রাজনৈতিক কাজে, দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে, নিরুৎসাহিত করার জন্য, এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার ভূতি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা আসলে সরকারের জায়গা থেকে নেওয়া উচিত। সামাজিকভাবে আমাদের এই সকল নারী, যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল, তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রেইজ করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনি বলছিলেন যে নির্বাচনের জন্য আপনার মানসিক তিনশো আসনে আপনাদের প্রার্থী দেওয়ার জন্য আমরা আমাদের রাজনৈতিক দল তো মাত্রই আত্মপ্রকাশ করেছে। আমরা এখন নিবন্ধনের জন্য যে শর্তাবলী পূরণ করতে হয় সেটাতেই মনোযোগী হচ্ছি। তৃণমূলে আমাদের সাংগঠনিক বিস্তার কার্যক্রম যেটা, আমরা সেটা রমজান মাসে কিছুটা শুরু করেছি, রোজার পরে পুরোদমে শুরু করব, এবং তারপরে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করবো আমাদের দলের পক্ষ থেকে। একজন একজন করে। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে যখন আমার হাজারের উপর মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, এখনো আমাদের মায়েরা, বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে, কোথায় আছে, এটা খুঁজে বেড়াচ্ছে। এবং সেই সময় পরিপ্রেক্ষিতটা এমন ছিল যে আমরা রায়ের বাজারে সেই কবরস্থানে গিয়েছি যেখানে শতাধিক লাশ বেওয়ারিশ ভাবে দাফন করা হয়েছে, অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিশ রয়েছে। আমাদের সামনে দুইজন মা, শহীদের মা, অঝরে কান্না করছে। আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমাদের যদি ওইটুকু মানে অনুভূতি, সহমর্মিতা থাকে, তাহলে যে কেউ বিবেকবান একজন মানুষ এটুকু দাবি করবে যে যেই খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে, অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছেন, আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে। এটা শুধু ওই দুইজন শহীদের মায়ের কথা না, পুরো বাংলাদেশের এই অভ্যুত্থানে আহত সকল যোদ্ধা এবং শহীদ পরিবারের একই কথা। এবং এটি আসলে আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে, কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাবো, এই চিন্তাটা কেন কাজ করে। বরং আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে, নির্বাচনের পর্যন্ত যেতে হবে। তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি, বাকিদের বিচারও নিশ্চিত হবে। এই সামগ্রিক বিষয়টি, এই চাপটি চাপটি তুলে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতেই সে কথাটি বলা। এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে, এটি কখনো সেভাবে সম্পর্কিত না। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে আমি আমার বক্তব্য এবং সেদিনও বলেছি যে সেখানে কিন্তু স্পেসিফিক পুরো ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু কথা বলিনি। বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকির যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন যে এখানে একটা হাতাহাতির ঘটনা হচ্ছে, এই আমি চলে আসার পর, তাহলে তাদের এরকম একটা ইনটেনশন ছিল বিধায় তারা সেখানে তারা যে হাতাহাতি করেছে, ওইখানে সবাই কিন্তু 4টা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল। এবং ওই ছাত্র দলের সেন্ট্রাল পোস্টে ব্যক্তি শাকির, তার সাথে যারা ছিল তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল না।
স্থানীয় কিছু মানে যারা ওই যে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী ছেলেপেলে ছিল। এই দায় আমি কখনো আমার জায়গা থেকে কোনো ছাত্রদলকে দিব না, কিন্তু তিনি যেহেতু ছাত্রদলের পোস্টে এবং তিনি এই ছাত্রদল এবং যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি রয়েছে, সংগঠনটি রয়েছে, এটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে। ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। অন্যথায় তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে, যারা কেন্দ্রীয় পোস্টে, তাদের উপরে যে তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি তাদের ভিতরে শৃঙ্খলার যে পরিস্থিতি, এই বিষয়টিওতে তাদের যে কন্ট্রোলটি নেই, এটি কিন্তু প্রকাশ করে। সেই জায়গায় আমার জায়গা থেকে স্পষ্ট অবস্থান থাকবে, এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের উপর নয়, বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপর। এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টেড, তার বিরুদ্ধে ছাত্র দলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুস্থ যেন বায়াসটা হয়, তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া হচ্ছে। আপনাদের আর কোন প্রশ্ন থাকলে আপনাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে, আমাদের আহ্বায়ক আছেন। আমরা এর আগেও বলেছি, মানে এই প্রশ্নগুলো রিপিট না আসলে ভালো হয়, যে আমরা মাত্রই আত্মপ্রকাশ করেছি এবং আমরা মূলত এখন নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারেই মনোযোগী হচ্ছি। আমরা নিজেদের শক্তি পরীক্ষা করতে চাই, নিজেদের সক্ষমতার উপর দাঁড়াতে চাই এবং জোট বা প্রার্থী এগুলো আসলে আরো সময় লাগবে এই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করতে। আমরা এখন নিজেদের কার্যক্রমে মনোযোগী। না, আমার কাছে এটা মনে হয় না যে ডিসেম্বরে সম্ভবই না, যদি গণপরিষদ নির্বাচন করতেই হয়। এটা মূলত রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে, রাজনৈতিক ঐক্যমতের উপরে নির্ভর করবে এবং আমরা যদি সেই ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আসলে আকাঙ্ক্ষিত সময়ের মধ্যেই গণপরিষদ এবং জাতীয় সংসদ আমরা একসাথে বলতেছি সেটি করা সম্ভব। তবে যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি, আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই। আমাদের তারপরেই নির্বাচনের দিকে এগোতে হবে। আমাদের এখানে জাতীয় নাগরিক পার্টিতে গণঅধিকার থেকে 3 জন জয়েন করেছিল এবং আমরা আমাদের পাবলিশ করেছিলাম তাদের নামগুলা, কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটিতে তাদেরকে নেইনি। তাদেরকে বলেছিলাম যে আপনারা যখন পদত্যাগপত্র জমা দিবেন তখনই আমরা কাজ শুরু করতে পারবো। এর মধ্যেই তারা তাদের নিজেদের যে প্রিভিয়াস যে পলিটিক্যাল পার্টি সেটাতে তারা ব্যাক করে। তো আমরা এই ক্ষেত্রে মনে করি যে রাজনৈতিক যে অপর দলগুলো রয়েছে যারা বিভিন্ন জায়গায় কমিটমেন্টের জায়গা থেকে যখন এইভাবে কাজ করবে তখন সততা অবলম্বন করা উচিত এবং 24-এর পরবর্তী যে রাজনৈতিক পরিমণ্ডলে যেভাবে নতুনভাবে উদ্ভব হচ্ছে সেখানে রাজনৈতিক অসততা এবং বিশৃঙ্খলতা তৈরি না করার জন্য আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি। এত কথা বললে
এটা তো আমরা বলছি, এটাকে অনেকবার ক্লিয়ার করছি। প্রতিদিন ক্লিয়ার করতে হবে এটা? না, আমরা প্রতিদিন তো ক্লিয়ার করবো না। কি বিষয়? আমরা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার আজকের বক্তব্যে একটা শর্ত আছে যে যে প্রোক্লেমেশন, জুলাই প্রোক্লেমেশন এটা এবং বিচার ব্যবস্থা ক্লিয়ার হলে তারপর নির্বাচনের প্রক্রিয়া, এটা দুটো শর্ত আপনি বেঁধে দিচ্ছেন। আমরা সেনা প্রধান এবং ডক্টর ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা দুজনকে দেখলাম যে নির্বাচন নিয়ে তারা এবছরের মধ্যে একটা নির্বাচন দিতে চাচ্ছেন। আপনাদের কথাটা অস্পষ্ট কেন? আপনারা পরিষ্কার করে বলেন এবছর কি আপনারা নির্বাচন চাচ্ছেন নাকি চাচ্ছেন না? আমরা কিন্তু নির্বাচনের যে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন, আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে শর্ত থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্র যেটা দাবি আরো অনেক আগে উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে, যে বাংলাদেশের রূপরেখাটা কিরকম হবে, কি কি সংস্কার আমরা এই সময়ে করব, কি কি সংস্কার ভবিষ্যতে করব, কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক দলগুলোর সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে যে আমরা কি কি সংস্কার করব। তো সেটাকে আমরা বলছি জুলাই সনদ। সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে, আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক, যে কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। দ্রব্যমূল্য নিয়ে এখানে আমার মনে হয় যে আমার সাথে যারা আছেন তারা এর আগেও থেকে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছেন, এবং গতকাল আমরা ইফতার প্রোগ্রামে বলেছি দ্রব্যমূল্য, তেলের দাম এবং ঈদের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে। আমরা যেসব অলিগার্ড ছিল বাংলাদেশে, যারা দুর্নীতিবাজ, লুটেরা, ব্যবসায়ী শ্রেণী ছিল, আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না, করব না। এবং আমরা মূলত যারা দেশপ্রেমিক, যারা দেশকে নতুনভাবে গড়তে চায়, ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সৎ মানুষরা রয়েছে সকল সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো। আমরা রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি, এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এবং আমরা আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে, তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে, আরো দেশেরও বিভিন্ন অর্থনীতিবিদ, তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য, এবং সেই অনুযায়ী একটা রাজনৈতিক দল, নতুন একটা দল যাতে পরিচালিত হতে পারে, সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করব। আমার মনে হয় শেষ করে দিই আমরা। মিডিয়ার নাম্বার
এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্য বিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়ে থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর আরেকটা কি প্রশ্ন ছিল এখানে, যেটা তারুণ্য। আমাদের তো তারুণ্য নির্ভর দল, তারুণ্যকে আমরা শক্তি মনে করছি এবং আমরা মনে করি যে তারুণ্যের উপর বাংলাদেশের মানুষের সেই আস্থাটা আছে। বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব, তারুণ নেতৃত্ব দেখতে চায়। তবে এরকম তার মানে এই না যে আমাদের দলে শুধু তরুণরাই থাকবে। আমরা তরুণরা যারা আমরা সংগঠিত ছিলাম আন্দোলনের মাধ্যমে, আমরা আন্দোলন পরবর্তী সময় আমরা এক করতে পেরেছি, তারা আমরা এই দলটার যাত্রা শুরু করেছি এবং আমাদের যাত্রা পথে আসলে সমাজের নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষরা এসে যুক্ত হবে, তাদের জন্য সেই সুযোগটি থাকবে, সেই স্পেসটি থাকবে। এবং আমরা মূলত আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম, সেখানে মূলত আমরা আগ্রহী হব, মনোযোগী হব। গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করার, তাদের সাথে আলোচনা করার, তাদেরকে দলে টানার। এবং আমরা খুব শীঘ্রই, খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব এনসিপির পক্ষ থেকে, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা আসলে যুক্ত হবেন এবং এই রাজনৈতিক দলে কার্যক্রমে আমাদেরকে সহায়তা করবেন। ধন্যবাদ।